হ্যালো স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো খুবই স্পেশাল একজন আমাদের সঙ্গে, আমাদের স্টুডেন্ট। ওকে, জিলেটে GMR20 ঋতু মণ্ডল ওর নাম। ওকে ইন্ট্রোডিউস করাটা মানে আমার ভাগ্যের ব্যাপার। দারুণ একটা কাজ করেছে। ড্রপার থেকে মানে মাঝখানে 1 বছর ড্রপ দিয়ে মেয়ে মানুষ এতটা সাহস নিয়ে প্রিপারেশন করে GMR20 ওর জার্নিটা ও নিজেই বলবে। তার আগে আমি প্রীতম স্যারকে ডেকে নেব। স্যারকেই বলবো কিছু কোশ্চেন করার জন্য ওকে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো আজকে আমি খুবই খুশি, কারণ আগের বছর যখন ও র্যাঙ্ক করেনি কিছু কথাও আমাকে বলেছিল, কিছু কমিটমেন্ট আমি দিয়েছিলাম যে হবে, তো সেটা আজকে হয়েছে। তো আমি এর জন্য খুব খুশি, মানে ড্রপার হিসাবে। এবং আমি সবসময় চাইছিলাম যে 1 থেকে 20-র মধ্যে বা 1 থেকে 10-এর মধ্যে কোনো একটা মেয়ে হোক। তো সেটা যাই হোক, এই ব্যাপারে আমি বেশি কথা বলবো না, অলরেডি অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে এইসব নিয়ে। তো হয়তো 1 থেকে 10-এর মধ্যে, তো একটু পিছিয়ে গেছে, বাট ওর জার্নিটা আমরা শুনবো, কারণ ওর এই জার্নিটা থেকে অনেক কিছু শেখার আছে। অনেকগুলো মেয়ে যারা কিনা ড্রপ দিতে সাহস পায় না, তারাও আজকের পরে কিন্তু এই ভিডিওটার পর থেকে কিন্তু অ্যাটলিস্ট পড়াশোনাটা সিরিয়াসভাবে নেবে। এটাই আমি বলবো, যে যতগুলো ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের, মেল ক্যান্ডিডেট তো অনেক সময় র্যাঙ্ক করে টপের মধ্যে সবসময় থাকে, কিন্তু ফিমেল ক্যান্ডিডেট হিসাবে, ড্রপার হিসাবে যে এরকম একটা র্যাঙ্ক করা যায়, এটা কিন্তু সত্যিই একটা বড় মানে বিশাল বড় ব্যাপার। কি বলবো, মানে আমার কাছে কোনো ভাষা নেই বলার। আর তো আমি ঋতুকেই বলবো, ঋতুর জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার, তারপরে কিভাবে পড়েছিল, কি করেছিল, সেই সমস্ত কিছুই ঋতু শেয়ার করবে। থ্যাংক ইউ ঋতু, সবার প্রথমে ইজি টু লার্নিংয়ে আসার জন্য, সময় করে র্যাঙ্ক করার পরে। প্রথমে তো স্যারদের অনেক অনেক থ্যাংক ইউ, যে স্যাররা এতটা হেল্প করেছে, প্রত্যেকটা পদক্ষেপে অনেকটাই সাথে থেকেছে। মানে প্রত্যেকটা জিনিসে স্যাররা সাপোর্ট করছে, যখন যেটা প্রয়োজন পড়ছে, স্যার এটা নেই, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা হলে ভালো হতো। স্যাররা সবসময় আমাদের পাশে থেকেছে, সব কিছুই প্রোভাইড করছে যেটুকু আমাদের দরকার ছিল। এমনকি একটা দায়িত্ব আমাদেরও ছিল, যে ভালো পড়ে ভালো একটা র্যাঙ্ক করা। স্যার সেটা সবসময় বলতো যে তুই যদি ভালো র্যাঙ্ক করিস আমার খুব খুশি হবে। তো আমি ভাবতাম, আমি নিজেও চেয়েছিলাম এমনকি যে একটা ভালো র্যাঙ্ক করি। যে যখন আমি ড্রপ নিয়েছিলাম তখন তো মানে মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমাকে একটুখানি শেয়ার কর যে 2003 দেওয়ার আগে কবে থেকে আমাদের কাছে পড়ছিলিস, তখন কি সমস্যা হয়েছিল, বা তখন কতটা র্যাঙ্ক করেছিলিস, তারপরে কি চেঞ্জেসগুলো আমি বলেছিলাম সেগুলো তুই করেছিস, সেগুলো যদি একটু বলিস। কত র্যাঙ্ক ছিল, কত মার্কস ছিল 2024-এ, কবে থেকে 2024-এ ইজি টু লার্নিং এ লাস্টের কয়েক মাস ভর্তি হয়েছিলিস, কিভাবে জানলি, মানে ইজি টু লার্নিং এ জানা, এবং তারপরে এই যে এতটা জার্নি, সেটা একটু বল। আসলে ইজি টু লার্নিং আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে তো ওই রমিতদার একটা ভিডিও দেখেছিলাম, এখান থেকে পড়েছিলাম। তো ওটা দেখার পরে মনে হলো যে এখানে আমি আগে কেন ভর্তি হলাম না, এটা প্রথমে আমার ফিল হয়েছিল। তারপর তো সিলেবাস তো শেষ হয়ে গেছিলো তখন, মানে স্যারেদের হয়েছিল, আমার হয়নি আর কি। মোস্ট প্রবাবলি আমার মনে হয় তুই আমাদের প্র্যাকটিস ব্যাচে, যেখানে শুধুমাত্র কোশ্চেন সলভিং হতো, সেই ব্যাচটাতেই তুই জয়েন করেছিস। তো তারপরে আমি প্র্যাকটিস ব্যাচে স্টার্ট করি যাওয়া। তো তখন ওখানে গিয়ে দেখি যে ওখানে কি স্টুডেন্টদের তো তুখর অবস্থা, সেখানে তাদের তুলনায় আমি কিছুই না। তো তাও আমি ট্রাই করতাম, যতটা পারতাম তখন চেষ্টা করেছিলাম, কিন্তু তখন হচ্ছে লাস্ট মোমেন্ট চলে এসেছিলো, অতটা প্রিপেয়ার ছিলাম না। ভাবছিলাম যে কী হবে। 2024-এ আমার ছিল 22 পয়েন্ট সামথিং এসেছিলো, র্যাঙ্ক হয়েছিল 1148। আর আমার একটা কথা মনে আছে, যে প্রথমবার এক্সাম দিয়ে আসার পরে তুই আমাকে বলেছিলিস স্যার যদি আগে ভর্তি হতাম, সব কোশ্চেন জানা ছিল কিন্তু প্র্যাকটিসের অভাবে আমার হয়নি। তো তারপরে আমার থেকে তুই কি রিপ্লাই পেয়েছিলিস, এবং তারপরে তোর এই 2025-এর জন্য আরেকবার এগিয়ে আসা, বাড়িতে সবার সাথে ডিসকাস করে বোঝানো তাদেরকে, না আমি করতে পারবো, সেই ব্যাপারগুলো একটু বল, মানে সমস্ত জিনিসটাই আমরা জানতে চাইছি। হ্যাঁ, তো যখন মানে পরীক্ষা দিয়ে তো বুঝেই গেছি যে খারাপ হয়েছে, তো স্যার তো জিজ্ঞেস করেছিলেন যে কি হলো তোর পরীক্ষা। আমি বলেছিলাম যে স্যার মানে পারিনি এবার করতে, খুব একটা ভালো জানা ছিল কিন্তু তাও করতে পারিনি, বিকজ অফ ল্যাক অফ প্র্যাকটিস যেটাকে বলে। একদমই প্র্যাকটিস ছিল না, জানা কোশ্চেন চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছিলো, এরকম অবস্থা। তো স্যারের কাছে বলি, তো স্যার একটাই সাজেস্ট করেছিলেন যে তুই যদি ড্রপ দিস তো দিতে পারিস, কিন্তু তোকে ভালো করে পড়তে হবে, রেগুলার বেসিসে ক্লাস করতে হবে, সব কিছু করতে হবে, এবং স্যার যা যা বলবে সেগুলো ফলো করতে হবে। এটা হলো প্রথমত। তা স্যার এটাও বলেছিলেন যে তুই যখন ড্রপ নিচ্ছিস অফলাইনে পড়তে আসবি, তাহলে তোর ভালো থাকবে, মানে সব কিছু রেগুলারিটিস থাকবে, স্যারদের টাচে থাকবি, তো দেখবি আরও গ্রোথটা বেশি ভালো হবে, কোনো ডাউট হলে জিজ্ঞেস করতে পারবি। এইসব স্যার আমাকে আগেই সাজেস্ট করেছিল। এই কথাটা কিন্তু তোকে বলেছিলাম যে যদি যারা ড্রপার, যারা কাছাকাছি থাকে আসতে পারবে, তারা কিন্তু অবশ্যই অফলাইনে যেন আসে, তাতে কিন্তু অনেকটাই বেটার হয়। সেটা তুই এখন ফিল করতে পারছিস, রাইট? হ্যাঁ, আমি তখন সেটা বুঝতে পারিনি, কিন্তু
আহ, আসলে আসলে ড্রপারদের একটা না মানে মানসিক একটা খুব অবস্থা খারাপ থাকে। নিউ কামার যারা আছে মানে হ্যাঁ, ভাই হ্যাঁ। বোনদের সাথে বসে পড়বো সেটা একটা হ্যাঁ, ঠিক অনেক এটা- রকমের ফিল, অনেক রকমের কিন্তু বাজে এই ভালো। ধরনের যে সিচুয়েশন গুলো এসছে এক বছরে যে আমার থেকে আমার ভাই বা বোন যারা আমার সাথেই পড়ছে তারা এগিয়ে যাচ্ছে, তো সেই সময় এখানকার টিচাররা তোকে কিভাবে মেন্টালি সাপোর্ট দিয়ে দেখ, শুধুমাত্র পড়ানো তো হয় না, মেন্টালি সাপোর্ট সবসময় পাশে থাকা যে না তুই পারবি, এই জিনিসটা তুই কতটা পেয়েছিস আমাদের কাছ দিয়ে? হ্যাঁ, তো স্যার একটাই কথা বলতে, তুই কর, তোরও হবে, তুই এর থেকেও ভালো করতে পারবি যতটা মানে তোর এফিসিয়েন্সি দেখছি, স্যার এইটুকু খালি বলতেন। তো আমারও মনে হতো যে হ্যাঁ আমি করতে পারবো। আমার এরকম কোনোদিনও স্যার মানে কারোর মাধ্যমে ফিল হয়নি, স্যারদের বা টিচারের কারোর দ্বারা এরকম ফিল হয়নি যে তুই করতে পারবি না, যে তুই কেন এসছিস সেখানে পড়তে, এরকম কোনোদিন আমার মনে হয়নি। আমার সব মানে স্যাররা সবসময় পজিটিভ থিঙ্কিং ওয়েতে আমাদের বলেছেন তোমরা ভালো করে পড়ো, ভালো র্যাঙ্ক করবে। আর স্পেশালি প্রীতম স্যার তো বলতেনই, প্রীতম স্যার তো সবসময় বলতেন তুই আরও বেটার করতে পারবি, করতে থাক করতে থাক। আর সবসময় একটা কনসিস্টেন্সির কথা বলতেন স্যারেরা, যে কনসিস্টেন্ট থাকতে হবে কিছু করতে গেলে। এই কথাটাই আমার একটাই কথা, হ্যাঁ, যে দেখো লেগে থাকা, ও কিন্তু লেগেছিল, হ্যাঁ, যাই পরিস্থিতি হোক ও অফলাইনে আসতো এভরিডে ক্লাস করতে, এবং মানে এক বছর পুরোপুরি লেগে থাকা, এইটাই দরকার। যে আমি স্যার খুব ট্যালেন্টেড নই, আমি ম্যাথ পারি না বা এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করো, যে কোনো স্টুডেন্ট র্যাঙ্ক করবে আমার মনে হয়। হ্যাঁ, আচ্ছা, একদম ঠিক আরেকটা বলেছেন। কোশ্চেন যেটা নিয়ে খুবই, এটা নিয়েও কন্ট্রোভার্সি হয়, বা অনেকেই ভাবে হয়তো এখানে ইজি টু লার্নিং হয়তো সত্যি বলছে না, মানে এটা অ্যাজ এ স্টুডেন্ট এবং তুই জেনুইনলি বলবি কিন্তু এখানে কোনো রকম আমাদের প্রেশার নেই, কোনো কিছু নেই। সত্যি কি আমি যেগুলো পড়াই আমার ক্লাসে যেগুলো কোশ্চেন সেগুলো কি আসে এক্সামে? হ্যাঁ আসে, ওরকম টাইপেরই তো আসে। মানে আমার তো এটা যদি একটু এক্সপ্লেন করিস, অনেকে ভাবে হয়তো এটা জাস্ট মার্কেটিং বা আমি না, একদম না, ক্লিয়ার জানতে চাইছি তোর কাছ থেকে যে না, তুই না। ডাব্লিউবিজেই তো অ্যাপিয়ার করেছিলিস, হ্যাঁ। দেখার জন্য যে তোর প্রিপারেশনটা কেমন, সেখানেও কোশ্চেন ম্যাথের কোশ্চেন থেকে খুব শুরু করে কমন আজকে পড়ে গেছিল তখন। বল বল সেই ব্যাপারটা ডব্লিউবিজেইতে আমি যখন এক্সাম দিতে গেছিলাম, প্রথমত আমি ভীষণ ভয়তে ছিলাম যে জানি না কি হবে, দিয়ে তো দিয়েছি, তারপরে এক্সাম হলে গিয়ে দেখছি সব কমন কমন কোশ্চেন। তো তখন সেখান থেকে আরেকটা কনফিডেন্স চলে এসেছে যে স্যার যা করাচ্ছে ওর বাইরে কিছু করার আমার তেমন দরকার নেই, ওগুলোই ভালো করে না, করি। সত্যি কি দরকার আছে আমার? আমি যা ডিপিপি দিয়েছি, যা ক্লাসে যত ভ্যারাইটি কোশ্চেন আছে, তার বাইরে কি কোনো কোশ্চেন ফ্রেম করতে পারে? দেখ ওই 2 ঘন্টা কে ভালো করবে কে খারাপ করবে সেটা আলাদা ইস্যু, কারণ কেউ একজন তো ভালো করতেই পারে, কারোর ক্ষেত্রে খারাপ যেতেই পারে, বাট ইন জেনারেল কেস যদি তুই দেখিস ম্যাথের যে কোশ্চেন প্যাটার্ন বা এখানে যে কজন স্যারেরই পড়িয়েছে তাদের কোশ্চেন প্যাটার্নের বাইরে কি কোনো কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে? না না, ওরকম কিছু আসেনি, বরঞ্চ আমি তো লাস্ট 3 মাস যখন ডিলে হয়ে গেছিল না, তখন মানে এত কিছু পড়ছি তো ভুলে যাচ্ছি না সব। তো আমি কি করছি, বেসিকটাই হ্যাঁ বল বল। বেসিকটাই আমি বারবার করে করছি, মানে স্যারেদের পিডিএফ, স্যারেদের ডিপিপি, স্যারেদের নোটস, ওগুলোই বারবার করে রিভাইজ করছি। আরেকটা কথা বল, যে এই বছর তো এক্সাম অনেক পিছিয়ে গেছিল, তাই বলে কি একটু লার্নিং পড়ানো তোদের কন্টিনিউ করেছিল না? অনেক ইনস্টিটিউট হয় কি কোর্স কমপ্লিট হয়ে যায় তারপর বন্ধ করে দেয়, আমরা না, কি না। করেছি, আমরা আমাদেরকে হ্যাঁ, মানে এটাও আমি অনেকে জানতে চাইবে যে এই সিচুয়েশনে তোরা কি ডিজিটাল লার্নিং থেকে সাপোর্ট পেয়েছিস না তোদের যেই সময় কোর্স কমপ্লিট হয়ে যায় সেখানেই ডেভিড স্যার বন্ধ করে দিয়েছে? না না, তেমন তো আমাদের হয়নি, extend হয়েছিল চলছে, last জুলাই অবধি তো চলেছিল ক্লাস, মানে জুলাই হ্যাঁ, কি মানে আগস্ট তারপরে অবধি। কি এক্সটেন্ড হয়েছিল? আমি সেটাই জিজ্ঞাসা মানে করছি। এক্সাম পর্যন্ত আমরা পড়িয়েছি কি? হ্যাঁ হ্যাঁ, পড়িয়েছিলেন তো, সেটাই জিজ্ঞাসা করছি। জুলাই কারণ অবধি হয়েছে, তারপর কিছুদিন বন্ধ ছিল, তারপরে স্টার্ট হওয়ার পরে আবার চালু আমাদের হয়ে মনে হয় গেছে। আমরা সম্ভবত এক্সামের কয়েকদিন আগে অবধি মক টেস্ট কমপ্লিট করেছি। হ্যাঁ, ছিল, মাঝখানে যা চলছিল। সেমিস্টার টাইমটা 15-20 দিন বন্ধ থাকে আমাদের। ওটা ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে তুই কটা মক টেস্ট দিয়েছিলিস? অফলাইনে যে সবগুলো দিয়েছি, অনলাইনে কত বলবো, 40টার উপরে হয়তো দিয়েছি, মানে অত কাউন্টিং করিনি পরপর পরপর, মানে 2024-এর গুলো দিয়েছি, 23-এর গুলো দিয়েছিলাম, আর নিউ যেগুলো দিয়েছিলেন ওগুলো দিয়েছিলাম। 5টা নিউ কেমন ছিল? 5টা নিউ সত্যি বলতে ওগুলো ডাব্লিউবিজে লেভেলের ছিল, অনেকটাই মানে টাফ ছিল। তা স্যার একটা সাজেস্ট করেছিলেন যে তোর যদি নিজের এটা জাজ করার থাকে যে তুই জিলেটে কেমন করবি, তা তুই এই উইকের মধ্যে একটা দুটো এক্সাম দিতে পারিস। তো মাত্র বললাম লাস্ট আরো 15টা আসবে, এক্সিলেন্ট মক টেস্ট। আমাকে দেখিও তো। তো তারপর আমি কি করেছিলাম, ওখানে দুটো মক টেস্ট দিয়ে ফেলেছিলাম, এবার দেখছি যে 30-এর ওপরে আসে, আমি বলছি যাক বাবা ঠিক আছে, আমি ঠিক পজিশনে আছি, চলে যাই দিতে, এরকম একটা ফিল হয়েছে, মানে পজিটিভ একটা থিঙ্কিং ছিল যে ঠিক আছে আমি ভালোই করে আসবো, এরকম একটা ভেবে রেখেছিলাম। এনি সাজেশন ইজি টু লার্নিং কে আর কি করলে বেটার হয় পরের বছর? যারা জানিসই আমরা যাদবপুরেও খুলতে চলেছি ব্রাঞ্চ, তো তোর অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোর কি মনে হয়েছে যে আরো এগুলো করলে হয়তো বেটার হবে?
আমার একটা জিনিস মনে হয় যে সিলেবাসটা যদি জানুয়ারির মধ্যে শিডিউল ওয়াইজ যদি কমপ্লিট করা হয় খুব ভালো হয় এটা। আর মক টেস্টটা আরেকটু আগে শুরু করলে ভালো হয়, কারণ আগে শুরু করলে হ্যাঁ মার্চ থেকে হ্যাঁ, আরেকটু আগে স্টার্ট করলে ভালো হয়, কারণ হচ্ছে গিয়ে মক টেস্টটা স্টার্ট হলে না আমরা নিজেদের কমতিগুলো দেখতে শুরু করি যে কোথায় কোথায় ভালো পয়েন্ট বলেছো। কোথায় কি কমতি আছে, কোথায় কোনটা স্পিডে আছে, তাড়াতাড়ি আছে, ওটা একমাত্র মক টেস্টেই আমরা দেখতে পাই, অনলাইন না অফলাইন মক টেস্টে। এইটা একটুখানি এই বিষয়ে বল যে আমরা দেখি যে ল্যাক অফ এখানে একটা ঘাটতি আমরা দেখি যে অফলাইনে স্টুডেন্টরা দিতে আসছে না। এই অনলাইন এবং অফলাইন মক টেস্টের মধ্যে পার্থক্যটা কি? দিলে কি সুবিধা হয় অফলাইনে? অফলাইনে দিলে প্রথমত আদার্স স্টুডেন্টসের সঙ্গে যখন দিচ্ছি তখন একটা এনভায়রনমেন্ট থাকে, তারপর দ্বিতীয়ত হচ্ছে তুমি নিজের এফিসিয়েন্সিটা বুঝতে পারবে যে কত টাইমের মধ্যে কতটা কমপ্লিট করছো, এরকম এনভায়রনমেন্টের মধ্যে, বাইরে এসে, ঘরের ভেতর না। ঘরের ভেতর দিলে হচ্ছে আমি একা বসে দিচ্ছি বা ফ্যামিলি আছে আমার, কোনো মানে একটা কমফোর্ট জোনে থাকছে, কমফোর্ট জোনে তা এখানে থাকলে সেটা হচ্ছে না। তো সেখানে আমি নিজের কমতিগুলো দেখতে পারবো, প্লাস কি কি ভুল করছি সেগুলো আমি বুঝতে পারছি, আরও কি করলে ইমপ্রুভমেন্ট হয় সেটা আমি জানতে পারছি, অনেক কিছু মানে সুবিধা আছে অফলাইনে। এবার তোর কি নেওয়ার ইচ্ছা আছে? আমার তো সিএসসি বা আইটি। এসি আমার যতদূর মনে হয় দেখ একটু চাপ হয়ে যাবে না হয়তো, না আইটি নিয়ে নেবো। আইটি নিবি ঠিক আছে, কিন্তু এইখানেই আমার বক্তব্য হচ্ছে যে লার্নিং এর সাথে তুই কানেক্টেড মানে এখানে কিন্তু শেষ না। তোর যদি এরপরে যা যাবতীয় হেল্প লাগবে, যেগুলো ধর তোর সাবজেক্ট রিলেটেড বা কোনো ক্যাম্পাসিং রিলেটেড, অবশ্যই আমাদের টিম আছে, আমি আছি স্পেশালি, ডেফিনেটলি হেল্প করবো। তো বেস্ট অফ লাক তোকে ফিউচারের জন্য, আর আবার দেখা হচ্ছে তোর সাথে খুব শীঘ্রই, দেখা হবে। ঠিক আছে? Thank you আমাদের so much. মানে আমাদের স্কলারশিপের স্কলারশিপের মধ্যে ও একজন। ঠিক আছে? আর এইটা নিয়েও আমার একটা ভালো জিনিস, আমি লাস্টে এটা বলবো যে কেউ কেউ মুখে কমিটমেন্ট করে কিন্তু সেটাকে এক্সিকিউট করতে পারে না, কিন্তু কেউ কমিটমেন্ট করার পরে এক্সিকিউট করার মতো ও একজন, যে কিনা আগের বছরে আমাদের সমস্ত স্টুডেন্টের মতো যখন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করছিলাম, তোমরা এখনো ভিডিওটা দেখবে, ওই ভিডিওতে কিন্তু এই মেয়েটি ছিল না। এই মেয়েটি সেদিনকে সকালবেলা আমাকে একটাই কথা লিখেছিল, যেদিন আমি আপনার হাত থেকে প্রাইজ নেব সেদিনই আমি একমাত্র যাব ইনস্টিটিউটে সেলিব্রেশন ডেতে। এটা তুই আমাকে বলেছিলিস টেক্সট করে, আমার এখনো মনে আছে। আর সেদিন থেকেও আমার অ্যাজ এ টিচার হিসাবে সেদিন থেকে আরো জেদ লেগে গেছিল যে না আমি একে র্যাঙ্ক করাবোই। এই মেয়েটাকে আমি জানি যে এই মেয়েটাকে আমি যদি এফোর্ট দিই মেয়েটা র্যাঙ্ক করবে, কারণ এই মেয়েটার মধ্যে সেই জেদ এবং সেই ব্যাপারটা আমি পেয়েছিলাম, সেদিনকে পেয়েছিলাম সবার প্রথমে। যে এইরকম আমি স্টুডেন্ট এত বছর পড়াচ্ছি, কেউ বলেনি যে আমি প্রাইজ আপনার হাত দিয়ে নিতে পারলেই যাবো, নালে যাবো না। তো সেটাই আজকে করে দেখিয়েছে, তো হ্যাটস অফ। আমি আরেকবার বলবো এই জন্য আমি খুব খুশি, ডেফিনেটলি এরকম আমি সত্যি স্টুডেন্ট পেয়ে ধন্য। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।